আজকে আমরা পড়তে যাচ্ছি গোস্ট। গোস্ট মানে ভূত। কিন্তু এই গোস্ট পড়তে গিয়ে, গোস্ট নাটকটি যদি আমরা পড়তে যাই, আমি বলবো যে গোস্ট নাটকটি মানে ভূত দর্শন কিছু হবে না, ভূত দেখতে পাবি না। গোস্ট মানে হলো ভূত। ভূত মানে হচ্ছে অতীত, ভূতকাল বলে না, ভূতকাল মানে অতীত। তো তোমার অতীত অনেক সময় ভয়ঙ্কর অতীত, অফকোর্স সুখকর অতীত নয়, যেগুলো ডার্ক তোমার পাস্ট, সেইটাই ভূত হিসাবে তোমার সামনে যখন দাঁড়িয়ে যায় মাঝে মধ্যে, তখনই সেটা হলো গোস্ট। বুঝতে পারলে? গোস্ট মানে দুটো হয়। গোস্ট মানে একটা হচ্ছে ভূত, আর গোস্ট মানে একটা হচ্ছে বাংলাতে যদি বলি গোস্ট মানে ভূত, আর ভূত মানে যেটা আমরা ভাবি হয়তো পিশাচ, আর আরেকটা ভূত মানে ভূতকাল। বুঝতে পারলে? তো এখানে পিশাচ অর্থে নয়, এখানে ভূতকাল অর্থে, মানে অতীত। গোস্ট মানে ধরে নে পাস্ট, পাস্ট। গোস্টের সিনোনিম যদি করতে যাস, সেম মিনিং যদি করতে যাও, তাহলে গোস্ট মানে পাস্ট, অতীত। গোস্ট মানে অতীত। এখানে আমরা দেখতে পাবো কিভাবে মানুষের অতীত মানুষের বর্তমানের সামনে চলে আসছে এবং বর্তমানকে ক্ষতিগ্রস্ত করছে। বুঝতে পারলে? এটার মধ্যে রিয়েলিজম রয়েছে, কিন্তু সেগুলো টেকনিক্যাল অ্যাসপেক্ট, সেগুলো পরে বুঝবো। আগে বিষয়টা কি বুঝে নিই, এবং কয়েকটা চরিত্র আছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে, সেই বিষয়গুলো আমরা অবশ্যই জেনে নেব। ঠিক আছে? গোস্ট ব্যাপারটা কি, তাহলে এক কথা আমরা বুঝে গেছি, যেটা অতীত নিয়ে সামনে চলে আসবে। এখানে কয়েকটা চরিত্র পাবো, ঠিক আছে? সেই চরিত্রগুলোকে একটু ভালো করে আমাদের জানতে হবে যে চরিত্রগুলো কি কি রয়েছে। সব থেকে প্রথমে একটাতে সাধুকে পাবি, একটা তুই বলতে পারিস যাজক, বা তুই বলতে পারিস একটা চার্চের ফাদারকে দেখতে পাবি তুই। ঠিক আছে? এই ফাদার এমনই একজন যিনি সুযোগ পেলেই উপদেশ দেন। ঠিক আছে? এবং তার নাম হচ্ছে পেস্টর মেন্ডার্স। নাম কি? লোকটির নাম কি? পেস্টর মেন্ডার্স, এই যাজক। তাহলে কি, পেস্টর মেন্ডার একটা লোকাল রিলিজিয়াস ফিগার, একজন স্থানীয় ধার্মিক মানুষ, এবং চার্চে যান, প্রার্থনা করেন, ঠিক আছে, ধর্মকর্ম নিয়ে থাকেন। ঠিক আছে? এরকম। এবং এনার নাকি প্রচুর নৈতিকতা রয়েছে এবং মোরালিটি রয়েছে। কিন্তু নাটকটা এমনই একটি নাটক যেখানে নৈতিকতা প্রশ্ন আমাদের সামনে রেখে দেবে, নৈতিকতার প্রশ্ন আমাদের সামনে রেখে দেবে। আমরা যেটা সমাজকে যেভাবে দেখি, যেভাবে সমাজকে দেখি আমরা, সেইভাবে কিন্তু বিষয়টাকে এখানে অন্তত সেই সমাজের যেটা ধরাবাঁধা রূপ রয়েছে সেইটার উপর প্রশ্ন করা হবে। বুঝতে পারলি কিনা? এবং আমাদের একটা সামনে প্রশ্ন রেখে দেওয়া হবে যে হুইচ ইজ কারেক্ট, হুইচ ইজ রাইট। সর্বোপরি ধর্মের মানুষরা যে সমস্ত নীতিবাক্যগুলো প্রয়োগ করে থাকেন, তারা কি সেগুলো সঠিক কথা বলেন এটা, এবং সর্বোপরি তারা নিজেরা কতটা এইগুলোকে ঠিকঠাক পথে রয়েছেন, সেই প্রশ্নও যেন পরোক্ষভাবে তুলে ধরা হবে আমাদের সামনে। বুঝতে পারলি কিনা? মানে এখানে একটা সাধু এসে তোকে বললো মুরগি খাস না, ঠিক আছে, ইউ আন্ডারস্ট্যান্ড? কিন্তু তুই যদি মুরগি খেলে তোর ক্যান্সার ঠিক হয়ে যাচ্ছে, তুই খাবি না কেন? পয়েন্টটা হচ্ছে এইটা। বুঝতে পারছিস ব্যাপারটা? মানে দ্য কোয়েশ্চেন ইজ সার্ভাইবিলিটি আর কোয়েশ্চেন ইজ মোরালিটি। ইউ গেট ইট? এখানে আমরা দেখতে পাবো কিছু জিনিসকে অনৈতিক বলছে। যেমন ধরো সাধুটা আসবে, সাধুটা বলবে, বাড়িতে দেখবে যে উপন্যাস রয়েছে, বাড়িতে কি রয়েছে? উপন্যাস রয়েছে, এবং বলবে তোমার বাড়িতে এইরকম উপন্যাস কেন রয়েছে? উপন্যাস পড়া খারাপ জিনিস, বিশেষ করে মেয়েদের উপন্যাস পড়াতে একদমই উচিত নয়। তার কারণ উপন্যাস মানুষকে কল্পনার জগতে নিয়ে যায় এবং ফ্যান্টিসাইজড করে দেয়। বুঝতে পারলে? এবং রোমান্টিকতার জগতে নিয়ে যায়। তো এটা একটা পাপ, এটা একটা উপন্যাস পড়াটা একটা পাপ, এটা বলছে। তাহলে যে উপন্যাস পড়ার মধ্যেও যে ধর্ম পাপ খুঁজে পাই, ঠিক আছে, সেটা লজিক্যালিটি নিয়ে, যৌক্তিকতা নিয়ে যথেষ্ট কিন্তু সন্দেহ আছে। বুঝতে পারলে? ইউ গেট ইট? তো যাই হোক, এখানে সেই প্রশ্নগুলোও তুলে ধরা হবে, রাইট? তো এখানে একটা চরিত্র পাবো, নাম হচ্ছে পেস্টর মেন্ডার। এমনিতে ভালোই চরিত্রটা, এবং ধর্মকর্মের মানুষ। ঠিক আছে? একটা সময় একটা মেয়েকে নাকি তার ঘর ভেঙে যাওয়ার কাছ থেকে রক্ষা করেছিল। ঠিক আছে? মেয়েটার ঘর ভেঙে যাচ্ছিল, কিন্তু সেই ঘরটা ভাঙতে দেয়নিও নাকি। সেই মেয়েটা তার কাছে চলে এসেছিল, প্যাস্টর মেন্ডার্স, কিন্তু সেই প্যাস্টর মেন্ডার, সাধুটা, যাজকটা, সেই মেয়েটাকে ঠিকঠাক বুঝিয়ে তার হাজবেন্ডের কাছে পাঠিয়ে দিয়েছিল। বুঝতে পারলি? এবং সেই মেয়েটি আজকে তার বান্ধবী। বুঝতে পারলি কিনা? আজকে তার বান্ধবী। ঠিক আছে? তাহলে এই হলো প্যাস্টর মেন্ডার এক কথায়। এর জন্যই অনেকে আমরা ডাউট করতে পারবো যে এর জন্য নাকি আগুন ধরেছে, অন্তত এর উপর অভিযোগ আসবে। বুঝতে পারলে? প্যাস্টর মেন্ডার আমরা দেখতে পাবো একটা অনাথ আশ্রম বানানো হচ্ছে, সে অনাথ আশ্রম পুড়ে ছাই হয়ে যাবে।
বুঝতে পারলে? অভিযোগ কিন্তু এনার উপর আসবে, প্যাস্টর মেন্ডারের উপর আসবে, যে আপনার কেয়ারলেসনেসের জন্য পুরো যে নতুন অনাথ আশ্রম বানানো হচ্ছিল সেটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আগুন হয়ে যাচ্ছে, আগুন ধরে যাচ্ছে, এইরকম একটা চরিত্র হচ্ছে। অভিযোগ আসবে, সত্যি মিথ্যা পরের গল্প, অভিযোগ আসবে। প্যাস্টর মেন্ডার্স ইনি হলেন একটা প্রধান চরিত্র। তাহলে বলো এই সাধুর চরিত্র সম্বন্ধে এক দু কথা জানতে পারলাম কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এবার দ্বিতীয় চরিত্র সম্বন্ধে জানে, অসওয়াল্ড আলভিং। দেখো অসওয়াল্ড আলভিং কে ছিল? দ্য সন অফ ক্যাপ্টেন আর মিসেস অ্যালভিং। কিন্তু অসওয়াল্ড অ্যালভিংকে জানতে হলে তার বাবাকে আগে জানতে হবে, ঠিক আছে? তার বাবাকে আমাদের একটু হলে জানতে হবে, যে ক্যাপ্টেন যিনি ছিলেন, বুঝতে পারলে? দেখো এই অসওয়াল্ডের যে বাবা ছিলেন, বুঝতে পারলে? একটা সময় স্টেজে কিন্তু একবারে আসবেন না, বাই দ্য ওয়ে। অসওয়াল্ডের যে ফাদার উনি কিন্তু স্টেজে একবার আসবেন না, অথচ ওনার কথা বারবার রিপিটেড হবে, বুঝতে পারলে? উনি কেমন পার্সন ছিলেন? লোকেতে বলে যে দারুণ লোক ছিল, দণ্ড প্রতাপ একটা লোক ছিল, সকলকে সাহায্য করত, খুব ভালো লোক ছিল এবং সমাজে প্রচুর কন্ট্রিবিউট করে গেছেন, সমাজের প্রতি প্রচুর দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু আমরা যেটা আসলে জানতে পারবো যে এই যে ব্যক্তির সম্বন্ধে এত সুনাম হচ্ছে, এই ব্যক্তির কিন্তু ব্যক্তিগত জীবন ততটা ভালো ছিল না। মানে হতেই পারে যে তোমার পাবলিক লাইফ ভালো কিন্তু তোমার পার্সোনাল লাইফ ভালো নয়। হতেই পারে যে রাজকুমার বিশাল বড় নেতা হয়ে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেল, রাজকুমার হতেই পারে। কিন্তু এটাও হতে পারে যে রাজকুমার ডাজ নট কেয়ার অ্যাবাউট হিজ ওয়াইফ, রাইট? এটা হতেই পারে। তো পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ দিস আর ডিফারেন্ট, ইউ গেট ইট? বুঝতে পারছো? তো এখানে আমরা ক্যাপ্টেন অ্যালভিংকে দেখতে পাবো, মানে অসওয়াল্ড অ্যালভিং এর বাবা যে রয়েছে তার কিন্তু প্রফেশনাল লাইফ খুব ভালো ছিল। লোকে অন্তত তাকে, তার প্রচুর নাম ডাক সুনাম করে, সমাজে নাম ডাক রয়েছে, সমাজের জন্য সে নাকি অনেক কিছু করেছে। কিন্তু ব্যক্তিগত স্তরে সে নাকি একটা অ্যাবিউজিং হাজব্যান্ড ছিল। অ্যাবিউজিং হাজব্যান্ড মানে মারধর করতো স্ত্রীকে, এবং খুব ডমিনেটিং ছিল, এবং বহু মেয়ের সাথে তার সম্পর্কও ছিল। কার? ক্যাপ্টেন অ্যালভিং এর। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আগে বলো এইটুকু বোঝা গেছে কিনা? দুটো চরিত্র নিয়ে জানলাম আমরা, ক্লিয়ার? এই ক্যাপ্টেন অ্যালভিং এর ছেলের নাম হলো অসওয়াল্ড অ্যালভিং। কি নাম? অসওয়াল্ড অ্যালভিং, দ্য সন অফ ক্যাপ্টেন অ্যালভিং অ্যান্ড মিসেস অ্যালভিং। এই সন যে ছিলেন, পুত্রটা যে ছিল, তার নাম হচ্ছে অসওয়াল্ড। এই কিরকম ছেলে? এক কথায় জেনে রাখো, একটা শারীরিক দিক থেকে অসুস্থ শিল্পী, একটা শিল্পী মনের মানুষ, বুঝতে পারলে? যিনি ছবি টবি আঁকেন, বিদেশে থাকেন, মায়ের কাছ থেকে দূরে থাকেন, বুঝতে পারলে? এবং ছুটিতে এখন বাড়ি ফিরেছেন, কিন্তু শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ নন ইনি, শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? নাম কি? অসওয়াল্ড অ্যালভিং। তিনি শারীরিকভাবে কিন্তু অসুস্থ মানুষ। এভরিবডি গেটস ইট? ক্লিয়ার? সবাই বুঝতে পেরে গেছো? এই যে চরিত্রটি রয়েছে অসওয়াল্ড অ্যালভিং যিনি রয়েছেন, ঠিক আছে, ইনি প্রেমে পড়ছেন। কাকে ভালোবাসছেন? ওই বাড়িতে, মানে যে বাড়িতে উনি থাকছেন, নিজের যে ঘরে আসছেন সেই বাড়িরই যে পরিচারিকা, মানে যে কাজকর্ম করে, বাড়ি ঘরদোর পরিষ্কার করে, সেই কম বয়সী সুন্দরী মেয়েটিকে সে ভালোবাসতে শুরু করছে। অ্যান্ড দে ফল ইন লাভ, তার প্রেমে পড়ে যাচ্ছে। এবং অসওয়াল্ডকে দৃশ্যতই দেখা যায় যে অসওয়াল্ড যে রয়েছে, এই যে চরিত্রটি রয়েছে, সে কিন্তু মোটেও আর বেশি দিন বাঁচবে না, এরকম বোঝা যাচ্ছে। অন্তত কষ্টকর জীবন, এইটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তার জীবনের একটাই আশা হয়ে উঠেছে বাড়ির পরিচারিকা, বাড়ির মেয়েটি, যে কম বয়সী কিন্তু দেখতে অতীব সুন্দরী, বুঝতে পারলে? সেই মেয়েটির সাথে তার একটা সম্পর্ক চলছে, রিলেশনশিপ চলছে, এবং সেটা লাভ অ্যাফেয়ার, একটা সাকসেসফুল লাভ অ্যাফেয়ার্ড দিকে চলছে আপাতত। সাকসেসফুল ম্যারেজ হবে কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু লাভ অ্যাফেয়ার চলছে এখন। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ইনফ্যাক্ট অসওয়াল্ডে এই যে অসওয়াল্ড অ্যালভিং রয়েছে, এর জীবনের এখন আশা হয়ে উঠেছে মেয়েটি। এভরিবডি গেটস ইট? ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? এই বাড়িতে আরো একটি চরিত্র রয়েছে। তাহলে সাধুটাকে যদি বাদ দিস, তাহলে এই বাড়িতে মা এবং ছেলে এবং পরিচারিকা থাকে। কি বুঝতে পারলে? সাধু চার্চে থাকে, বাবা মারা গেছে, ক্যাপ্টেন অ্যালভিং মারা গেছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে রয়েছে ছেলেটির মা এবং পরিচারিকা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ছেলেটি বাই দ্য ওয়ে প্যারিসে থাকে, প্যারিস থেকে এখন এসেছেন বাড়িতে ছুটি কাটানোর জন্য। এইবারে মহিলাটি সম্বন্ধে একটু জেনে নেওয়া যায়, ঠিক আছে? মহিলা যিনি রয়েছেন, ঠিক আছে, মিসেস অ্যালভিং জানা। কি নাম? মিসেস অ্যালভিং। ইনি কিন্তু সবকিছু গুছিয়ে রাখেন, বাড়ি ঘর সবকিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। পরিবারটা একটা সময় জলে পড়ে গেছিল,
কিন্তু তার বুদ্ধিমত্তার জন্য সমস্ত কিছু যেন উঠে দাঁড়িয়েছে। এই মহিলা যিনি রয়েছেন, এই যে মিসেস আলভিং যিনি রয়েছেন, তিনি মূলত অসওয়াল্ডকে বড় করেছেন। অসওয়াল্ডকে মূলত শিক্ষার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। ইনফ্যাক্ট অসওয়াল্ডকে নিজের কাছ থেকে দূরে দূরে রেখেছিলেন যে পারিবারিক অশান্তির ভয়ে। ক্লিয়ার নয়, যাতে তার পড়াশোনা, তার যে বড় হওয়াটা ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্যই তাকে দূরে হস্টেলে রেখে দিয়েছিলেন। বুঝতে পারলে কিনা? কিন্তু নিজের ছেলেকে ইনি খুবই ভালোবাসেন। বুঝতে পারলে? এরপর যদি দেখি আমরা এই নাটকে আরও একটি চরিত্র দেখতে পাবো। তাহলে মায়ের চরিত্র দেখতে পেলাম, যেটা খুবই ভালো বলতে পারি, ব্যালেন্সড ক্যারেক্টার, ভেরি মাচ ব্যালেন্সড ক্যারেক্টার। ইনি ওই রিলিজিয়াস ডগমা বা রিলিজিয়াস প্রোপাগ্যান্ডা দ্বারা প্রভাবিত হন না। যখন প্যাস্টর মেন্ডার এনাদের বাড়িতে আসছেন এবং বলছে তোমার বাড়িতে উপন্যাস রয়েছে, তুমি উপন্যাস পড়ছো? বলছে হ্যাঁ, উপন্যাস পড়ার মধ্যে কোনো গণ্ডগোল নেই। তোমার ধর্ম এই বিষয়ে অভিযোগ করলেও বা বিরোধিতা করলেও আমি মনে করি এটা উপন্যাস পড়ার মধ্যে কোনো কিন্তু গণ্ডগোল নেই। তো একটা লজিক্যাল উম্যান, বুঝতে পারলে? র্যাশনাল লজিক্যাল উম্যান, যার মধ্যে বুদ্ধিমত্তা রয়েছে, যার মধ্যে এই ক্যাপাসিটিটা রয়েছে, এই ক্ষমতা রয়েছে, হুইচ ইজ রাইট, হুইচ ইজ রং, এইটা সে বোঝে। ক্লিয়ার নয়? বলো এইটুকু বোঝা গেছে কিনা? এরকম হলো মহিলাটা, মানে একটা ব্যালেন্সড পার্সোনালিটি বলা যেতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে আমরা বলবো যে ইনফ্যাক্ট গুড, ভালোই বটে উনি, যে এত টর্চার সহ্য করেও রয়ে গেলেন এবং ছেলেকে বড় করে দিলেন। ইটস ইন এ ওয়ে ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট। বুঝতে পারলে কিনা? এরপরে আমরা আসছি অসওয়াল্ডের পর এবং মিসেস আলভিংয়ের পর আমরা আসছি এখানে বাড়ির যে পরিচারিকা তার সম্বন্ধে জানবো। এনার একটা বিরাটই ইতিহাস রয়েছে। যে কম বয়সী মেয়েটির আমি কথা বললাম, ঠিক আছে, রেজিনা, সম্ভবত রেজিনা, কিনা মেয়েটির নাম রেজিনা। এনার একটা বিরাটই ইতিহাস রয়েছে। কম বয়সী মেয়ে, দেখতে সুন্দরী, এবং এই মুহূর্তে অসওয়াল্ডের সাথে তার প্রেম চলছে, লাভ অ্যাফেয়ার চলছে। অসওয়াল্ড রেজিনাকে বিয়ে করতে চায়। অসওয়াল্ড কাকে বিয়ে করতে চায়? বাড়ির পরিচারিকাকে বিয়ে করতে চায়, রেজিনাকে বিয়ে করতে চাই। তো এমনিতে বাড়ির পরিচারিকাকে বিয়ে করবে, এটাতে হয়তো কারো আপত্তি থাকলে থাকতেও পারে, কিন্তু এটা খুব বড় আপত্তি নয়। বুঝতে পারলে? বাড়ির পরিচারিকাকে কেউ যদি বিয়ে করতেও চায়, অল্প স্বল্প আপত্তি থাকলে থাকতে পারে, বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বলছে, কিন্তু এটা কিন্তু খুব বড় আপত্তির কিছু ব্যাপার নয়। তো অসওয়াল্ড এবং রেজিনার মধ্যে বিয়ে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু একটা খুব বড় ইতিহাস আছে বা খুব বড় অতীত আছে, ভয়ঙ্কর অতীত আছে, যেটার জন্য এই বিয়েটা হওয়া উচিত নয় বা হবে না বলা যেতে পারে। কি দেখো, আসলে তোমাকে জানতে হবে, রেজিনার যে মা ছিল সেও কিন্তু এই বাড়িতেই কাজ করেছে। রেজিনার যে মা ছিল, মানে এখনকার যে পরিচারিকা, তার যে মা ছিল, সেও কিন্তু এই বাড়িতেই কাজ করেছিল। এবং এই বাড়িতে কাজ করার সময় এই বাড়ির যে মালিক ক্যাপ্টেন অ্যালভিং, যার নাম ছিল, বাড়ির যে মালিক মানে অসওয়াল্ডের বাবা, বুঝতে পারলে, মিসেস অ্যালভিং এর হাজবেন্ড যে ছিল, বুঝতে পারলে কিনা, তার সাথে উনি সম্পর্কে জড়িয়ে পড়েন, একটা অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন, একটা অ্যাডাল্টারাস রিলেশনশিপে। অ্যান্ড দ্য গার্ল গট প্রেগন্যান্ট। ওই যে রেজিনার মা, বুঝতে পারলে, প্রেগন্যান্সি কনসিভ করেন, বুঝতে পারলে, মানে প্রেগন্যান্ট হয়ে পড়েন। এরপরে পরবর্তী সময় যখন আমরা জানতে পারি যে এই ব্যাপারটা মিসেস আলভিং জানতে পারছেন, মিসেস আলভিং কিন্তু খুব চালাকির সাথে পুরো বিষয়টাকে ট্যাকেল করছেন। মিসেস আলভিং কি করছেন? মিসেস আলভিং এবং অফকোর্স ক্যাপ্টেন অ্যালভিংও হয়তো সেটাতে সম্মতই ছিল। ক্যাপ্টেন অ্যালভিং এবং মিসেস আলভিং মিলে পুরো বিষয়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করে নিচ্ছেন। তাহলে প্রশ্ন হলো যে ওই বাড়ির পরিচারিকা প্রেগন্যান্ট হলেন এবং ওই শিশুটা আর কেউ নয়, রেজিনা। কে? রেজিনা। এরপরে ওই বাড়ির পরিচারিকা, তিনি বিয়ে করে নিলেন স্থানীয় একটা কাঠমিস্ত্রিকে বিয়ে করে নিয়েছিলেন। কাকে বিয়ে করেছিলেন? একটা কার্পেন্টারকে, যে খুব ড্রিঙ্ক করতো, এবং সেই কাঠমিস্ত্রিকে বিয়ে করে নিয়েছিলেন। তার কারণ কাঠমিস্ত্রিকে পয়সাও দেওয়ার জন্য রাজি ছিল, একটা পয়সাও দিয়েছিল, টাকা পয়সাও দিয়েছিল। তখন সেই কাঠমিস্ত্রি, কার্পেন্টার জানতো যে তার সেই যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে, সি ইজ অলরেডি প্রেগন্যান্ট, বাট এটা জেনেও সে কিন্তু বিয়ে করেছিল। বুঝতে পারলে কিনা? তাহলে খেয়াল রাখবে, এই যে মহিলাটি রয়েছে যে প্রেগন্যান্ট হয়েছে, সে কার দ্বারা প্রেগন্যান্ট হয়েছে আমাকে বলো? ক্যাপ্টেন এলভিং এর দ্বারা। এবং কিছুদিন পর সেই মহিলা যখন একটা শিশুর জন্ম দিচ্ছে, মেয়ে বা কন্যা সন্তানের জন্ম দিচ্ছে, সেই মেয়েটির নাম হচ্ছে রেজিনা। কি নাম হচ্ছে? রেজিনা কিছুদিন বড় হওয়ার পর নিজের বাবাকে ডিসলাইক করতে শুরু করছে এবং
এই পরিবারেই থাকতে শুরু করছে। এবং বাবা মানে কোন বাবা? ক্যাপ্টেন অফকোর্স কাঠমিস্ত্রিটার কথা বলছে। সে কি করে জানবে যে ক্যাপ্টেন এলভিং তার বাবা? হাউ উইল সি নো? বুঝতে পারলে? তার আসল বাবা কে সে কি করে জানবে? সে তো বরাবরই কাঠমিস্ত্রিটাকে নিজের বাবা হিসাবে দেখেছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? কিন্তু তার ওই ড্রিঙ্কিং হ্যাবিটের জন্য, ওই মাতালগিরির জন্য, বুঝতে পারলি, সে একদমই পছন্দ করে না। এবং শেষ পর্যন্ত কোথায় থাকতে শুরু করছে? স্থানীয় যে একটা ধনী মানুষের বাড়িতে, যেখানে তার মাও কাজ করেছিল একটা সময়, সেখানেই সে থাকতে শুরু করছে, সেখানেই কাজ শুরু করে দিচ্ছে। এবং তাহলে বলা যেতে পারে রেজিনা কোন বাড়িতে কাজ শুরু করছে? নিজের বাবার বাড়িতেই কাজ শুরু করছে। হ্যাঁ না? না না, সেটা মারা গেছে, সেটা পরে। ক্যাপ্টেন এলভিন মারা গেছেন, ঠিক আছে। কিন্তু আমি বলছি যে এই যে রেজিনা কার বাড়িতে কাজ করছেন? মানে নিজের বাবার বাড়িতেই তো কাজ করছেন রেজিনা, কিন্তু ওটা জানে না। রেজিনা কি জানে? যে ওর বাবা হলো কাঠমিস্ত্রিটা। আন্ডারস্ট্যান্ডেবল? রেজিনা ওখানেই থাকে, ওখানেই বড় হয় আস্তে আস্তে। কিন্তু এই পুরো ঘটনাটা একটা চরিত্র জানে। কে বলতো? মিসেস এলভিং। মিসেস এলভিং জানেন এটা। তাহলে মিসেস এলভিং জানেন যে মিসেস এলভিং এর ছেলের নাম হলো অসওয়াল্ড। মিসেস এলভিং এর ছেলের নাম অসওয়াল্ড। মিসেস এলভিং প্লাস ক্যাপ্টেন এলভিং সমান হলো অসওয়াল্ড। কিন্তু আবার মিসেস এলভিং এটাও জানেন যে তাদের বাড়িতেই যে বাচ্চা মেয়েটি বড় হচ্ছে, ঠিক আছে, সে কিন্তু তার হাজবেন্ডেরই মেয়ে। বুঝতে পারলে কিনা? বাই দ্য মেড অফ দ্য হাউস। বুঝতে পারলে কিনা? হু হ্যাজ ম্যারিড দ্য কার্পেন্টার। যে কাকে বিয়ে করেছিল? কার্পেন্টারকে বিয়ে করেছিল। আচ্ছা, এই পর্যন্ত বলো কিছু কোয়েশ্চেন। রাজকুমার, কিছু প্রশ্ন থাকতে পারে? তো জানবে তবে তো। রেজিনা ডাজ নট নো না। হ্যাঁ, তোর মাটা তো বাধা দেবে, বাধা দেবে তো, ওর মা বাধা দেবে তো। কিন্তু অলরেডি লাভ অ্যাফেয়ার হ্যাজ ডেভেলপড, রাইট? লাভ অ্যাফেয়ার হয়ে গেছে এবং ছেলেটার কাছে মেয়েটাই একমাত্র আশার আলো বেঁচে থাকার। নাও ইউ টেল মি, তুই এবার বল, উইল ইউ সাপোর্ট দিস লাভ অ্যাফেয়ার অর নট? দ্যাটস দ্য কোয়েশ্চেন। এইটা হলো প্রশ্নটা। ছেলেটা মেয়েটাকে না পেলে এমনিতে মরে যাবে, এমনিতে মরমরে হয়, এমনিতে মরবে বলছে। ওকে, দ্যাটস এ গ্রেট পয়েন্ট। ওকে, না, প্রবলেমটা হচ্ছে তার মা বাধা দেবে এই লাভ অ্যাফেয়ারে। আমরা যখন দেখবো শেষের দিকে মা জানতে পারছে, ছেলেটির মা জানতে পারবো, কিন্তু উনি কিন্তু বাধা দেবেন, ঠিক আছে, যে এই লাভ অ্যাফেয়ারকে আমি বিয়ে হতে দেবো না, রাইট? কিন্তু কেন বাধা দিচ্ছেন? তার কারণ হচ্ছে এই ইতিহাসটা। বুঝতে পারলে কিনা? সো দ্যাট ইজ দ্য মোরাল কোয়েশ্চেন, যে আমাদের এইরকম পরিস্থিতি যদি খুব প্রয়োজনও হয়, তাহলে সেক্ষেত্রে কি আমাদের বাধা দেওয়া উচিত এইরকম রিলেশনশিপে, নাকি আমাদের অ্যালাউ করে দেওয়া উচিত? উই শুড অ্যালাউ দেম। দ্যাটস দ্য মোরাল কোয়েশ্চেন। বুঝতে পারলি? একটা হচ্ছে রিয়েলিটি, একটা হচ্ছে বাস্তবতা। বাস্তবতা ছেলেটা নালে মরে যাবে, ঠিক আছে, এই মেয়েটাকে না পেলে। আর নৈতিকতার একটা প্রশ্ন চলে আসছে, দ্য কোয়েশ্চেন অফ মোরালিটি, যে আমাদের কি এটা অ্যালাউ করা উচিত? দ্যাটস দ্য কোয়েশ্চেন। যদিও এরা কিন্তু ফুল ব্লাডেড ব্রাদার সিস্টার নয়, খেয়াল রাখবে, ফুল ব্লাডেড ব্রাদার সিস্টার নয়, মানে একই মা বাবার নয়। ফাদার ইজ দ্য সেম, বুঝতে পারলে, বাই ডিফারেন্ট মাদার্স। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বাই ডিফারেন্ট মাদার্স, এই জায়গাটা। তবুও মোরালিটি, নৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি, এটা তো সাপোর্টেবল নয়, ঠিক আছে। নৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি, অবশ্য যে বর্তমান পরিস্থিতি ওদের মধ্যে দাঁড়িয়েছে এই গল্পের প্লটের মধ্যে, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাপোর্ট করা যেতে পারে। তো এইটাই হলো ডিলেমা, উভয় সংকট, যে ওয়েদার ইউ উইল সাপোর্ট ইট অর নট। বুঝতে পারলে? এই জিনিসটা আমরা পুরো নাটকের মধ্যে দেখতে পাবো। সো আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। মানে ক্রিটিক্যাল মোমেন্টে বুঝে গেছে যে কি হতে চলেছে নাটকটার মধ্যে। তারপর হিজিবিজি একটা গল্প চলবে, পাশাপাশি একটা নিজের হাজবেন্ডের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এই যে মিসেস এলভিং রয়েছেন, উনি একটা অনাথ আশ্রম বানাচ্ছেন। সেই অনাথ আশ্রমে মিসেস এলভিং তার হাজবেন্ডের সমস্ত টাকা ঢেলে দিয়ে বিশাল অনাথ আশ্রম বানাচ্ছেন, যাতে তার হাজবেন্ড মৃত্যুর পরেও সমাজের চোখে একজন জ্ঞানী, গুণী, নীতিসম্পন্ন মানুষ হয়ে থাকেন। যদিও বাস্তবে আলাদাই ছিল, কিন্তু নিজের হাজবেন্ডের প্রতি যে তার হাজবেন্ডের ইমেজটা যাতে ভালো থাকে তারই ব্যবস্থা করছেন। কিন্তু ঘটনাচক্রে এই পুরো যে অনাথ আশ্রমটা রয়েছে, পুরো অনাথ আশ্রমে আগুন ধরে যাবে। আগুন ধরবে না কারো মিস্টেকের জন্য হবে, কারো ভুলের জন্য আগুন ধরবে। সেই ভুলটি হয় কার্পেন্টার বা সাধু। সাধু মানে বুঝতে পারলে, যে সাধুটার কথা প্রথমে বলেছিলাম, ঠিক আছে।
এইবারে সব থেকে বড় সমস্যা হলো সাধুর কিন্তু দোষ আছে। এই মহিলা একটা জায়গায় বলবে যে আমি একটা জায়গায় বলবেন মহিলা যে আমি ইন্স্যুরেন্স করাতে চাই, ইন্স্যুরেন্স করাতে চাই কিসের? ওই অরফেনেজের। কাল দিন যদি আগুন ধরে যায় বা কিছু ধ্বংস হয়ে যায় কিছু, তাহলে ইন্স্যুরেন্স কাভারেজের জন্য আমি আবার বানিয়ে নিতে পারবো। সাধু বলবে ইন্স্যুরেন্স করাও না, তাহলে ঈশ্বরের তুমি একটা ভালো কাজ করছো, ঈশ্বর তোমাকে সমর্থন করবে। এবং যদি তুমি ইন্স্যুরেন্স করাও তার মানে ঈশ্বরের প্রতি অবিশ্বাস করা হচ্ছে তোমার, রাইট? তো সাধু জেদ করে একে ইন্স্যুরেন্স করতে দেবে না। তো একদিক থেকে যদি বিশ্বাস করি আমরা, যদি সাধুর দোষ রয়েছে না রয়েছে, পেস্টর মেন্ডারের দোষ রয়েছে না রয়েছে, সেটা পরের কথা, কিন্তু ইন্স্যুরেন্স যে করতে দিল না এবং তারপরেই যে আগুন লাগলো এবং পুরো ছাই হলো, তাহলে তাকে কি আমরা সেই দৃষ্টিকোণ থেকেও দোষমুক্ত বলতে পারি? সেটাও একটা প্রশ্ন রয়েছে। রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ, আবার আমি বলছি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ ক্লাস করছে এখানে। বলো বুঝতে পারলে কিনা? রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ কি বলে? তুই ইন্স্যুরেন্স করাস না, যা হবে তো ভগবান দেখে নেবে, নে তারপর, রাইট? তো প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউটা তো ক্লাস করে যাচ্ছে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে। ক্লিয়ার না? ক্লিয়ার নট? বলছে যদি তুই ইন্স্যুরেন্স করাস তাহলে তো ঈশ্বরের প্রতি তোর যেমন সে ভরসা নেই, এইভাবে বলছে। তাহলে মোরালিটি অ্যান্ড রিয়েলিটি ক্লাস করবে, রিলিজিয়াস ডক্ট্রাইন অ্যান্ড রিয়েলিটি ক্লাস করবে। তো বিভিন্ন ক্লাস বা বিভিন্ন আমরা দ্বন্দ্ব এখানে দেখতে পাবো, বুঝতে পারলি কিনা? এবং মানুষের ইতিহাস, মানুষের অতীত কিভাবে ভূত স্বরূপ সামনে চলে আসে এবং মানুষের বর্তমানকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাবো, বুঝতে পারলে? এই গোস্ট নাটকটিতে এইটা হলো ব্যাকগ্রাউন্ডটা। বলো বুঝতে পারলে কিনা? গল্পটা তো বলবো, আগে বলো এইটুকু বোঝা গেছে কিনা, আন্ডারস্ট্যান্ডেবল অর নট? ভাই তুই বল এই যে নাটকটা রয়েছে সবথেকে ক্রিটিক্যাল মোমেন্ট কোনটা? একটা নাটকে একটা প্লটের মধ্যে 5টা পয়েন্ট থাকে, শুরু হবে, উঠবে, ক্লাইম্যাক্সে পৌঁছাবে, তারপর ফলিং ডাউন হবে আর একদম শেষে পড়ে যাবে, ঠিক আছে? 5টা পয়েন্ট থাকে, রাইট? একদম স্টার্টিং পয়েন্ট থাকবে, তারপর রাইজিং অ্যাকশন থাকবে, তারপর ক্লাইম্যাক্স থাকবে, তারপর নামতে শুরু করবে, ফলিং অ্যাকশন থাকবে অ্যান্ড দেন ডিনোমেন্ট হয়ে যাবে, রাইট? এই যে পয়েন্টগুলো রয়েছে সবচেয়ে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কোনটা, সবদিকে কমপ্লিকেটেড, সবদিকে বলতে পারিস চরম পর্যায় কোনটা বলতো এই নাটকের? খেয়াল রাখবে যখন, বলো, যখন এই থটগুলো বেরিয়ে আসবে, এই সিক্রেটগুলো যখন বেরিয়ে আসবে, দ্যাটস দ্য ক্লাইম্যাক্স। শেষ পর্যন্ত তোমরা জেনে রাখবে এই নাটকে যে প্রধান চরিত্র, এই যে এই প্রধান চরিত্র, যদি মহিলার প্রধান চরিত্রের কথা বলি তাহলে মাটার কথা বলতে হবে, মিসেস আলভি। আর যদি পুরুষ প্রধান চরিত্রের কথা বলি তাহলে বলবো অসওয়াল্ড। শেষ পর্যন্ত কিন্তু অসওয়াল্ড সম্ভবত, ভেরি প্রবাবলি বা লাইকলি মৃত্যুর দিকে ঢলে পড়বে। তার কারণ যখন মেয়েটিও জানতে পারবে যে আমি এই বাড়িরই মেয়ে, মাই ফাদার ইজ ক্যাপ্টেন অ্যালভিন, সে নিজেও বিয়ে করতে চাইবে না, বুঝতে পারলে ব্যাপারটা? শেষে মেয়েটি নিজেই অস্বীকার করবে বিয়ে করতে, দ্যাটস দ্য পয়েন্ট ওয়ান। আর সেকেন্ড, she has a kind of grudge against মিসেস অ্যালভিং এর উপরও তার রাগ থাকবে মেয়েটির। কেন? সবকিছু জেনে শুনেও আমাকে কাজের মেয়ে বানিয়ে রেখে দিল আমার ইউথ পর্যন্ত, যখন আজকে হঠাৎ করে জানতে পারলাম তা আমার একটা স্বাভাবিক রাগ হচ্ছে মিসেস অ্যালভিং এর উপর, বিকজ she is not my mother first of all, but I am also owner of this family. এই বাড়ি গাড়ি যা আছে সবকিছু আমিও তো ওনারই হচ্ছি ইন এ ওয়ে, বিকজ ইট বিলংস টু মাই ফাদার, রাইট? তো এই যে একটা রাগ, সেই রাগের জন্য, এবং এই যে ইতিহাস, এই যে অতীতটা জানতে পেরে যাবে, এই অতীত জানতে পেরে সে কিন্তু সেখান থেকে সরে যাবে, অ্যালভিনকে ছেড়ে দিয়ে, অসওয়াল্ডকে ছেড়ে দিয়ে। কাকে? অসওয়াল্ডকে। এবং অসওয়াল্ড শেষ পর্যন্ত তার মাকে অনুরোধ করবে শেষে যে আমাকে ওই ড্রাগগুলো দাও, ওই ড্রাগগুলোই আমার কাছে শেষ উপায়, এই ড্রাগগুলো নিলে আমি এই কষ্ট থেকে তিলে তিলে মরার থেকে একবারই আমি মরে যেতে পারবো। মাই মাদার প্লিজ গিভ মি দ্য ড্রাগ সো দ্যাট আই ক্যান ডাই ইজিলি, বুঝতে পারলে? এইরকম একটা হেজি পোর্শন নিয়ে নাটকটা শেষ হয়ে যাবে। তো ড্রাগটা দিচ্ছেন না দ্যাটস এগেন এ কোয়েশ্চেন, বুঝতে পারলে কিনা? কিন্তু এইরকম একটা অংশে পুরো নাটকটা সমাপ্ত হচ্ছে। সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। এটার মধ্যে প্রচুর রিয়েলিজম রয়েছে, খেয়াল রাখবে। এটা এমনই একটা নাটক যেখানে আমরা প্রচুর রিয়েলিজম দেখতে পাবো। কি দেখতে পাবো? রিয়েলিজম দেখতে পাবো। এবং রিয়েলিজম পার্টটাকেও ব্যাখ্যা করতে হবে, আমি এটাকে ব্যাখ্যা করবোই খুব ভালোভাবে, ঠিক আছে? I will understand this.
বাট দিস ইজ গোস্ট। আচ্ছা, গোস্ট নামকরণটা কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। জাস্টিফাই দ্য টাইটেল, গোস্ট মানে কিন্তু পাস্ট বলছে, এখানে পাস্ট কিভাবে ডোমিনেট করছে পুরো প্লটটাকে আমরা সেটা আমরা দেখতে পাচ্ছি। বলো বুঝতে পারলি কিনা? সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড।